স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের বিশেষ আয়োজন প্রযত্নে বাংলাদেশ। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রতি 5 বছর পর পর এই নির্বাচন আসতেই এক ধরনের আতঙ্ক বিরাজ করত বিরোধী দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের জনমনে। কারণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 1.5 যুগের শাসনকালে যেই 3 নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলোর আগে গুম খুন বেড়ে যেত। বেছে বেছে লক্ষ্যবস্তু করা হতো বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মী সমর্থকদের, যার সত্যতা মিলেছে গত 4 জানুয়ারি এই সংক্রান্ত তদন্ত কমিশন চূড়ান্ত প্রতিবেদনে, যেখানে দাবি করেছে শেখ হাসিনার শাসনকালে তারা 1569টি গুমের ঘটনার বিষয়ে নিশ্চিত হয়েছে। গুম হওয়া সেই ভুক্তভোগী পরিবারগুলোর সাথে আজ সভা করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুম হওয়া স্বজনের অপেক্ষা রাষ্ট্রের জন্য বড় দায়। তাই গণতান্ত্রিক সরকার গঠিত হলে গুম ও রাষ্ট্রীয় সহিংসতার শিকার ব্যক্তিদের বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন তারেক রহমান। অন্যদিকে এই গুম খুন সহ বিগত শেখ হাসিনা সরকারের অন্যায়, অত্যাচার ও দুর্নীতি নিয়ে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ না করতে পারায় ক্ষোভ প্রকাশ করে আজ সংবাদ সম্পাদক পরিষদের এক সভায় বক্তারা অভিযোগ করেছেন, একমাত্র স্বাধীন সাংবাদিকতাই সরকারকে সত্য কথা বলে, অথচ কোনো সরকার স্বাধীন সাংবাদিকতা চায় না। তাদের আরও ধারণা, আগামীতে নির্বাচিত সরকার এলেও এইসব সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে না। স্বাধীন সাংবাদিকতা, গুম ও খুনের রাজনীতি নিয়ে আলোচনায় আজ প্রযত্নে বাংলাদেশে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি প্রযত্নে বাংলাদেশে। মাহবুব কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটা জানাচ্ছিলাম, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চাইছে। সেটিকে ঘিরে আসলে গুম খুন ও রাষ্ট্রীয় সহিংসতার একটি ভয়াবহ অধ্যায় উঠে এসেছে। এই যে গুম খুন নিপীড়ন নিয়ে যে দীর্ঘদিন ধরে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করা নিয়ে নানা প্রতিবন্ধকতার অভিযোগ আছে, উঠে এসেছে বিভিন্ন মহল থেকে। সেই ক্ষেত্রে আজকে সম্পাদক পরিষদ থেকেও বলা হচ্ছে, খালি সরকার পরিবর্তন হলেও সবকিছু সমাধান আসলে হয় না। সেই ক্ষেত্রে আসন্ন নির্বাচন কি সত্যি গণমাধ্যমের যে স্বাধীনতা সেটি ফিরিয়ে আনার জন্য কি টার্নিং পয়েন্ট হতে পারে কিনা, কি মনে করছেন? থ্যাংক ইউ। প্রথমে গুম সম্পর্কে দু একটা কথা বলি। সেটা হলো যে গুম না, এই যে ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, হ্যাঁ, এটা কিন্তু হত্যার চেয়ে, খুনের চেয়েও ভয়ঙ্কর। কারণ একজন লোক নিহত হলো, খুন হলো, পরিবারটা জেনে গেল যে সে মারা গেছে, হ্যাঁ, এবং তার কী হলো, ফিউনারেল হলো, এবং পরিবারটা একটা সিদ্ধান্তে পৌঁছালো যে আমাদের এই সদস্যটা এখন আর পৃথিবীতে নেই। কিন্তু গুমের ব্যাপারটা হলো কি, গুমটা আপনার ফর মান্থস টুগেদার এই যে দ্বিধাদ্বন্দ্ব, বেঁচে আছে কি মরে গেছে, এই যে জানতে পারতেছেন, এই সবসময় একটা আতঙ্ক, সবসময় একটা টেনশন। নিহত হওয়ার ক্ষেত্রে কিন্তু এই টেনশনটা নাই, একটা দুঃখ আছে কিন্তু টেনশন নাই। কিন্তু ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সে আপনার সবসময় একটা টেনশন, এবং তাকে ফিরে পাওয়ার যে তৎপরতা, হ্যাঁ, এইটা একটা ফ্যামিলিকে আপনার একেবারেই নাজেহাল করে ছাড়ে। তো গত রেজিমে হ্যাঁ গুম হয়েছে, অনেক গুম হয়েছে, এবং এগুলির আসলে তদন্ত সাপেক্ষে বিচার হওয়া উচিত। তদন্ত সাপেক্ষে আমি বলছি, এমনি মানে বলে দিলেই হবে না আর কি, হ্যাঁ, যে রিয়েলি কীভাবে হয়েছে ইত্যাদি। এবং এই প্রসঙ্গে আমি একটু বলি, বর্তমান সরকারের একটা পজিটিভ দিকে আমি দেখি, সেটা হচ্ছে এই সরকারের আমলে এখনও গুমের কোনো খবর পাওয়া যায়নি। এই সরকারের আমলে যেটা হয়েছে, মবক্রেসির মধ্যে অনেকে নিহত হয়েছে, খুন হয়েছে অনেকে, তারপরে ধরেন যে মানুষ নাজেহাল হয়েছে, মানুষকে অপদস্থ করা হয়েছে, এবং মবিস্টরা আপনার অনেককে হত্যা করেছে ইত্যাদি। কিন্তু এখন পর্যন্ত কোনো গুমের খবর আমরা পাইনি। ইটস এ পজিটিভ দিক আর কি। তো এখন মানে গুম বন্ধ হওয়াটাই কিন্তু এনাফ না, দিস ইজ নট এনাফ। এনাফ হচ্ছে আপনার প্রতিটা নাগরিক, প্রত্যেক নাগরিক যাতে নির্বিঘ্নে তার জীবনযাপন করতে পারে সেটা এনশিওর করা, হ্যাঁ, এবং কোনো ধরনের মানে হত্যা তো দূরের কথা, কোনো ধরনের হ্যারাসমেন্ট, কোনো ধরনের অপদস্থ হওয়া, এইগুলি থেকে মুক্ত থাকতে হবে। এটা আবার মানে কনক্লুশন আর কি। এখন সংবাদপত্র সম্পর্কে আপনি যেটা বললেন না, যেটা মানে কতটুকু সংবাদপত্র স্বাধীনতা ভোগ করবে, দেখেন ওই মিডিয়াকে বলা হয় যে ইট ইজ নট এ প্রিভিলেজ, ইট ইজ অ্যান অর্গানিক নেসেসিটি। মানে মিডিয়া কোনো সুযোগ না যে আমাকে সুযোগ দিচ্ছে, এইটা হচ্ছে অর্গানিক নেসেসিটি, মানে জৈব জিনিসগুলো যেভাবে জন্মায় এটাও সেরকম এমন নেসেসিটি যে এটা থাকতেই হবে মানে সবার জীবনে, রাষ্ট্রীয় জীবনে। তো এই যে অর্গানিক নেসেসিটি, এইটা কতটা আমাদের দেশে ফাংশন করতে পারছে, দ্যাট মানে ইটস $1 মিলিয়ন কোশ্চেন। এবং
দেখেন আমাদের মিডিয়ার উপরে কিন্তু আস্থা হারাই ফেলছে মানুষ। হ্যাঁ, আর এটা আপনাকে স্বীকার, আপনিও মিডিয়া কর্মী, আমিও মিডিয়া কর্মী, এখন আমি কি করব, কাক হয়ে কাকের মাংস খাইতে হয়। আপনার একটা কথা আছে, দি ক্রেডিবিলিটি অফ এ নিউজ পেপার অর এ মিডিয়া ইজ লাইক দ্য ভার্জিনিটি অফ এ ওয়াম্যান, ইউ লুজ ইট অনলি ওয়ান্স। মানে মেয়েদের ভার্জিনিটি যেমন একবারই নষ্ট হয়, পরেরগুলি তো আর নষ্ট নয়, তো নষ্ট হয়ে গেছে। তো সংবাদপত্রের ক্রেডিবিলিটিটা একবারই নষ্ট হয়, ওয়ান্স ইট ইজ মানে প্রুফ দ্যাট এটা ক্রেডিবল হয় নাই, সো ইট ইজ লস্ট ফর এভার। হ্যাঁ, তাকে আর কেউ বিশ্বাস করবে না। তা আমাদের এখানে তো ক্রেডিবিলিটি বহুবার নষ্ট হয়েছে এবং যে কারণে আজকে কি বলে যে মানুষ আর বিশ্বাস করছে না। আমি একটু বলি, আমি কিছুদিন আগে লন্ডনে গেছিলাম, তখন আমি শুনলাম, সেটা হচ্ছে লিজ ট্রুস যখন এই যে ঋষি সুনাকের আগের প্রাইম মিনিস্টার হলেন, তখন উনি বললেন যে এই যে সোশ্যাল মিডিয়া হচ্ছে আনএডিটেড, সো সোশ্যাল মিডিয়াতে যে ধরনের সংবাদ প্রচার হয় এটা বিভ্রান্তিকর, এইটা গণতন্ত্রের জন্য মানে বিপজ্জনক। সুতরাং প্রিন্ট মিডিয়াকে বাঁচিয়ে রাখতে হবে, না হলে গণতন্ত্র বিপন্ন হয়ে যাবে। এই সোশ্যাল মিডিয়ার দাপটে এই মানে মিথ্যাচার অথবা অর্ধসত্য অথবা কনকপ্টেড স্টোরি কিংবা ধরেন যে কারণ এটা তো কোনো এডিট হয় না, সোশ্যাল মিডিয়াতে যে করতেছে সে নিজেই এডিটর। আর যেহেতু প্রিন্ট মিডিয়ায় কয়েকটা স্তরে গিয়ে এটা স্ক্রুটিনি হয়ে তারপরে ফাইনালি ইট ইজ প্রিন্টেড, সো তিনি একটা কমিশন করে দিয়েছিলেন যে প্রিন্ট মিডিয়াকে বাঁচিয়ে রাখতে হবে, তা না হলে গণতন্ত্র বিপন্ন হবে। তা আমাদের এখানে কি হচ্ছে দেখেন, আমাদের এখানে সোশ্যাল মিডিয়া কিন্তু ডোমিনেট করতেছে আপনার প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াকে। মানুষ কিন্তু এখন আর সংবাদপত্র পড়তে চায় না, তারা ফেসবুক দেখে যে কে কি বলতেছে, বিভ্রান্ত হয়। তারপরেও একটা আশা, যদি দেখি কি মানে এমন কি আছে এখানে যেটা সংবাদপত্রে পাচ্ছি না বা টেলিভিশনে পাচ্ছি না, একটু দেখি। তো এই একটা অবস্থা দাঁড়ায় গেছে। হ্যাঁ, তো এখান থেকে আমাদের মুক্ত হইতে হবে। কারণ দেখেন, মিডিয়া হচ্ছে আপনার পার্লামেন্ট অলওয়েজ ইন সেশন, মানে পার্লামেন্টের তো একটা মুলতবি হয় যে 3 দিনের জন্য মুলতবি, মিডিয়ার কিন্তু কোনো মুলতবি নাই, ইট ইজ অলওয়েজ ইন সেশন। ঠিক আছে, তো এটা 24 আওয়ার্স ওয়ার্ক, এবং 24 আওয়ার্স ওয়ার্কের কারণে সবসময় মানুষকে তার আপডেট রাখতেছে। হ্যাঁ, কত বড় গুরুত্বপূর্ণ দেখেন। হ্যাঁ, তো ফলে এই মিডিয়াটাকে কিভাবে সাজানো যাবে, কিভাবে এইটার ক্রেডিবিলিটি, এটার স্যাংটিটি, এটার চেস্টিটি, এইটার মানে সতীত্ব কিভাবে রক্ষা করা যাবে, এইটা আমাদের এখন একটা বড় এজেন্ডা হয়ে দাঁড়াইছে। ডক্টর আব্দুল আল মামুন, আপনার কাছে আসতে চাই একই প্রসঙ্গে নিয়ে একটু শুরুতে জানতে চাই, এই যে গুম খুন কিংবা নিপীড়নের বিষয়ে আমরা কথা বলছিলাম, সেই বিষয়ে এই যে অঙ্গীকার করা হচ্ছে, রাজনৈতিক যে অঙ্গীকারগুলো করা হচ্ছে, অতীতের মানবাধিকার লঙ্ঘন কিংবা গুম খুনের যে বিচার নিশ্চিত করা, সেই বিচার নিশ্চিত করা কি আসন্ন যে নির্বাচন সেখানে আসলে এই বিচার নিশ্চিত করে কি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রূপান্তরের কোনো বাস্তব ভিত্তি হতে পারে কিনা সেই বিষয়ে জানতে চাই। আবার জানতে চাই, মাহবুব কামাল যেমনটা বলছিলেন যে স্বাধীন সাংবাদিকতা, যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছিলাম, বিজেসি সভাপতি রেজওয়ানুল হক বলেছেন কোনো সরকার স্বাধীন সাংবাদিকতা চায় না, তিনি তেমনটা উল্লেখ করেছেন। বাস্তবে কি কোনো সরকার আসলে স্বাধীন সাংবাদিকতা চায় না, নাকি সাংবাদিকরাও স্বাধীন সাংবাদিকতা চায় না? কারণ আমরা গত 1.5 দশক ধরে আমরা যেই শাসনামল দেখেছি পতিত আওয়ামী লীগের সরকারের সময়, যেই তোষামোদের দৃষ্টান্ত আমরা দেখেছি, সেখানে সাংবাদিকদের নিয়েও আসলে প্রশ্ন কিংবা অভিযোগ উঠেছে। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি কামালের লাস্ট পার্টটা যেহেতু উনি মিডিয়ার স্বাধীনতার উপর ছাড়লেন, ওইটা কিন্তু আমি একটু আগে যাই। 4টা জিনিস আমার মনে হয় যে আমার দৃষ্টিভঙ্গিতে প্রবলেমটা ছিল। আমি নিজে একসময় সাংবাদিকতা করেছি, তারপরে শিক্ষকতা এসেছি। একটা হচ্ছে যে ওনারশিপের ইস্যুটা আমরা আগে আমি যখন কাজ করেছি মানব জমিনে, বাংলা বাজারে বা চ্যানেল আইতে, তখন ওনারশিপটা না যখন নেওয়া হয়েছে বা যাদেরকে দেয়া হয়েছে, এক ধরনের মিডিয়া ব্যাকগ্রাউন্ড, এক ধরনের অভিজ্ঞতা, যারা মিডিয়াতে আছে তাদের সবাইকে একসাথে নিয়ে কাজ করা, পার্টনারশিপ দেওয়া, চিপিউটা নিউজ এডিটর ঠিক মতো খোঁজা, এই কাজগুলো দেখতাম। তার মানে মিডিয়া পুরোপুরি একটা বিজনেস হাউসের দ্বারা ব্যবহৃত হওয়া আমি আসলে ওভাবে দেখিনি। যেমন আমি যখন মানবজনে নিজে কাজ করি, আমি অনেকদিন পর জেনেছি যেটা বেক্সিম করে একটা, তখন আমি এখন ওনারশিপ সম্পর্কে জানি না, তখন কিন্তু আমি দেখেছি যে মতিউর রহমান চৌধুরী ঠিক মতো ওটা কাজটা করছেন, বা আমাদেরকে বলেন না যে তুমি এটা করো বা এটা করো। এটা এই জন্য বললাম যে ওনারশিপের জায়গাটা এমন হয়ে গিয়েছিল যে মিডিয়ার ওনারশিপটা আপনার
চলে গেছিল যে ব্যবসায়ীদের হাতে, এবং সেখানে সাংবাদিকদের কোনো কোনো ক্ষেত্রে নমিনাল একটা স্টেক থাকলেও আসলে এটা ইগনোরড হয়েছে। কিন্তু আগে আপনি দেখবেন যে সাংবাদিকদের একটা বড়, ধরেন আপনি একটা মিডিয়া হাউসের করছেন, সেখানে সাংবাদিকদের ওনারশিপের প্রাধান্যটা ছিল, কিন্তু পরবর্তীতে এটা চলে গেছে একদম ব্যবসায়ীদের হাতে। সারা পৃথিবীতে এটা হয় যে বিজনেস অর্গানাইজেশনগুলো প্রেফার করে সবসময় একটা মিডিয়া উইং রাখতে। এটা আপনি জাপানে বলেন, এটা আমেরিকাতে বলেন, মানে সবগুলোতেই সবখানে আছে, কিন্তু এরকম নগ্ন হস্তক্ষেপ করে না। সেকেন্ড যেটা হচ্ছে যে সেলফ সেন্সরশিপের মধ্যে আমরা চলে গেছিলাম, যে মিডিয়া নিজেই উৎসাহিত হয়ে বলছে যে আমি আই উইল বি সেলফ সেন্সর টু সার্ভ ইউ, যে আমি গভর্নমেন্টকে, আওয়ামী লীগ গভর্নমেন্টকে সার্ভ করার জন্য ফেসিলিটি টিকে থাকলে কিন্তু আমার লাভ হচ্ছে, আমি ডিএপির বিজ্ঞাপন পাচ্ছি, বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছি। আশ্চর্যজনক ঘটনা না, সাংবাদিক পালিয়েছে, আবার কোনো কোনো সাংবাদিক শত কোটি টাকা বা তারও অধিকের ইনকামের জন্য জেলে গেছে। সেটা তো ওই সেলফ কন্ট্রোলটাই মিডিয়ার পরিবেশটা আরও সমস্যা তৈরি করেছিল। এরপর আরেকটা জিনিস দেখেন যে সেলফ কন্ট্রোল তো এক জিনিস, আরেকটা সেলফ এডিটরশিপ তৈরি হয়েছিল। ঠিক আছে, আমি নিউজটা করলাম, আমার রাজনৈতিক নেতার সাথে সম্পর্ক, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সম্পর্ক, আমি লেখার সময় আমি একটু এভাবে লিখলাম বা একটু ওভাবে লিখলাম, কারো পারপাস সার্ভ করলাম, সেটা একটা প্রবলেম তৈরি করেছিল। একটা তোষামোদিতে এত বেশি আলোচনা হয়েছে, আমি এটা আলোচনা করতেছি না, এটা একটা প্রবলেম। আমি যেখানে একটু ইদানিং যদি দেখি যে সাংবাদিকতার দৃষ্টিভঙ্গি থেকে, নিজে একজন সাংবাদিক ছিলাম সেভাবে, আমি কিছুটা আপনার ওই প্রসঙ্গে একমত যে সাংবাদিকতা একেবারে ফেয়ারলি করব আমরা। উনি সুন্দর করে বলেছেন যে একটা পার্লামেন্টারি স্টাইল, ওপেন পার্লামেন্ট বলে এটাকে, অথবা আমরা একেবারে ছোটবেলায় যেটাকে পড়েছি যে সমাজের দর্পণ, সেটা তৈরি করার জন্য সাংবাদিকদের, আমি সাংবাদিকতা কেন করেছিলাম বা উনি কেন এসেছে, আমার নৈতিক জায়গাটা খুব উচ্চ থাকতে হবে, যে আমি সব কিছুর বাইরে গিয়ে আমি সাংবাদিকতা করবো, অর্থাৎ বস্তুনিষ্ঠ তথ্যনিষ্ঠ সাংবাদিকতা করব, সে জায়গাটাও কিন্তু একটা ক্ষতর সৃষ্টি হয়েছে। এখন স্টেটকে তো আপনি শুধু ব্লেম করলে হবে না। ধরেন এই যে সময়টা আমরা পার করছি, আগের চেয়ে তো অবশ্যই অবস্থার উন্নতি হয়েছে, আবার অনুমোদন দেওয়ার ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে পার্টি প্রেফারেডনেস, অনলাইন বলেন আর ফিজিক্যাল চ্যানেলগুলো বলেন, দলেরও এক ধরনের প্রেফারেন্স তৈরি হয়েছিল, নতুন দল যেটা, সেটার কথা আমি বলছি। সেই জিনিসগুলো থেকে যেভাবে মুক্ত হওয়ার কথা ছিল আমাদের, সেটা হয়নি। আরেকটা জিনিস আমরা আলোচনায় একটু বাদ যাচ্ছে, সেটা হচ্ছে যে এই যে সাংবাদিকদের নিজস্ব জলাঞ্জলির বাইরে চারিত্রগত, প্রতিষ্ঠানগত, এর মধ্যে কিন্তু নির্যাতনের কথাটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, খুনের কথাটাও মাথায় রাখতে হবে, একদম সেটা সেন্ট্রাল থেকে একদম লোকাল লেভেল পর্যন্ত। এবং যে কারণে কিন্তু একটা পর্যায়ে কেউ হয়তো বা বিক্রি হয়েছে, কিন্তু যারা বিক্রি হতে চায়নি তারা ভীত সন্ত্রস্ত হয়েছে, সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। আমি স্টার্টিং পয়েন্ট এটাকে রাখতে চাই যে আমি লিখবো, অন্তত আমি তো বিক্রি হব না, সেই জিনিসটা নিশ্চিত করতে হবে মিডিয়াকে। একই সাথে আমাকে যেন নির্যাতন করা না হয়, সেক্ষেত্রে ভালো দিক হচ্ছে আইসিটি একটা এখন কারেকশন হয়েছে, যেটা অন্যতম একটা হাতিয়ার ছিল সাংবাদিকদেরকে হ্যারাস করার, অনলাইন অ্যাক্টিভিস্টদেরকে হ্যারাস করার, সেটাও একটা গুরুত্বপূর্ণ। যে জিনিসটা দেখতে চাই ইন ফিউচারে, যে রাষ্ট্র যদি এক পাশ, আমি একটু উল্টো করে বলি, যদি মিনিমাম আমার নিজের নিরাপত্তা নিশ্চিত হয়, আমাকে আমার সংবাদ প্রকাশের ক্ষেত্রে বাধা দেওয়া না হয়, তাহলে ওই যে 4টা পয়েন্ট আমি বললাম, ওনারশিপ, সেলফ সেন্সরশিপ, সেলফ এডিটিং, বা ওই যে তোষামোদির কথা যেটা আমরা বললাম, তার বাইরে গিয়ে আমি যেন একটু, যদি সরকার আমাকে সুযোগ দেয় যে আপনি সাংবাদিকতা করতে পারবেন, এক ধরনের গ্যারান্টি দিচ্ছি, বা পাবলিক প্লেসে বললো, লতে বললো, আমরা যেন ওই সুযোগটাকে নিয়ে সাংবাদিকতার যে মূল দাবি বা সমাজের দর্পণ, সেটির দিকে কিন্তু এই কমিউনিটিকে এগিয়ে আসতে হবে বলে আমি মনে করি। কারণ আপনি যদি নিজেই আবার সেলফ এডিটেড হন, সেলফ সেন্টার্ড হন, ওনারশিপের কথা চিন্তা করেন, চাকুরির কথা চিন্তা করেন, তাহলে তো হবে না। আপনার দরকারটা কি? আপনার, তার মানে যে পার্টটা আমি বলছি যে এই জিনিসগুলো আমি সাংবাদিক হিসেবে করব না, মিডিয়া হাউস হিসেবে করব না, আর সরকার যদি আমাকে একটু স্কোপও দেয়, আস্তে আস্তে নিশ্চয়ই হবে, এটা একদিনে হবে না। মানসিকতার পরিবর্তনের বিষয় আছে, অন্যের দেখে শেখার বিষয় আছে, গ্রাম অঞ্চলে এখনও অনেক ধরনের ঘটনা সাংবাদিকদের সঙ্গে ঘটছে, সেটা যেন আমি লুফে নেই, বা আমি যেন এক স্টেপ গভর্নমেন্ট দিলে আমি 10 স্টেপ দিই। তার মানে দায়িত্বের জায়গাটা অবশ্যই সরকারের ফ্রেমওয়ার্কটা ক্রিয়েট করবে, কিন্তু আমাদের যে বদ অভ্যাসগুলো তৈরি হয়েছে মিডিয়ার, সেগুলো কিন্তু ত্যাগ করতে হবে। গুমের ঘটনাটা যেটা বলেন, আমি একটা জিনিস একটু মিস হয়েছে, কারণ সুন্দর করে সবসময় কথা বলেন, আজকেও বলছেন যে রাষ্ট্রের মাধ্যমে গুম, এটা কিন্তু আমরা শুনতাম ওই কলম্বিয়া, আর্জেন্টিনা বা ল্যাটিন আমেরিকার দেশগুলোতে বেশি হতো, কিন্তু একজন প্রধানমন্ত্রী এভাবে স্বাক্ষর করবে কাউকে গুম করার ক্ষেত্রে, বা একজন স্বরাষ্ট্রমন্ত্রী যার সবচেয়ে নিরাপত্তা নিশ্চিত করার দরকার, সে কসাই রূপে আবির্ভূত হবে, এটা খুব একটা রেয়ার এক্সাম্পল। মানে এই সভ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ডে এগুলো খুব কম উদাহরণ দেখা গেছে, এক্সেপ্ট কোল্ড ওয়ার পিরিয়ডে যেমন হতো যে কোনো গুপ্তচর বা কোনো পলিটিক্যাল ইস্যুতে এরকম কিডন্যাপিং হতো, কিন্তু এরকম লেভেলে যায়নি।
আমি কামাল সাথে আরেকটু কমপ্লিমেন্ট করি যে বিচার তো হতে হবে, এবং সেক্ষেত্রে আমি ওই আলোচনার পরে আসি। সেটা হচ্ছে যে এখন যে কমিশনের রিপোর্টটা হলো, এই কমিশনের রিপোর্ট তো একটা এনডেপ রিপোর্ট করা সম্ভব না, অথবা 1500, 1600, 1550 বোধহয় নাম্বারটা। সো সেই নাম্বারটা ধরে ধরে তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেস, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেস এখন যখন এস্টাবলিশড হয়েছে, সেই ক্ষেত্রে যারা একটু শেষ করে নিই। আমরা যেটা দেখতে চাই বিএনপির কাছে, কিন্তু সবচেয়ে ভুক্তভোগী এই দলটি সংখ্যার দিক থেকে, হারানোর দিক থেকে, যে দিক থেকে আমরা বলি অত্যাচারের দিক থেকে, কারণ আছে তারেক রহমান সাহেব যেহেতু কথাটা নিয়ে এসেছেন ছদ্মবেশ বা গুপ্ত, সেটা করেনি, সবচেয়ে বেশি নির্যাতনটা তাদের উপরে হয়েছে। কিন্তু এখানে দুটো জিনিস গুরুত্বপূর্ণ। এই বিচারের ক্ষেত্রে প্রথম বিচারের আওতায় আনতে হবে অবশ্যই যারা পালিয়ে গেছে, তাদের তো ডিফিকাল্ট হবে, কিন্তু এখনো যারা বিভিন্ন বাহিনীর এটার সাথে জড়িত ছিল, তারা যেন কোনোভাবে ইন্ডেমনিটি না পায়, সেটি কিন্তু নিশ্চিত করতে হবে। ওই জায়গাটাতে করলে যেটা হবে, হ্যাঁ, যারা পালিয়ে গেছে সেটা তো আমরা চাই যে রাজনীতিবিদরা সেখান থেকে শিক্ষা নেবে যে আমি গুমে সহায়তা করলে আমাকে হয়তো পালিয়ে যেতে হবে, আমার পরিবার বিপদে পড়বে বা আমার ঘরবাড়ি থাকবে না। এটা লেসনটা একটা মানসিকভাবে অন্তত মনস্তাত্ত্বিক জায়গা থেকে এটা পলিটিশিয়ানদের মধ্যে নিশ্চয়ই হবে, এবং কিছু কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যারা এটার সঙ্গে জড়িত ছিল, যারা 5ই আগস্টের পরে চিহ্ন মুছে ফেলার চেষ্টা করছে, যেটা এই রিপোর্টেও এর আগে ড্রাফট রিপোর্টে এসছে, ঘরের অবয়ব পরিবর্তনের চেষ্টা করেছে, টাইলস লাগিয়েছে, ক্যামেরা ডিস্ট্রয় করেছে, তাদেরও কিন্তু তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। কারণ ওর মধ্যে ওই সাংবাদিকদের মতো অতি উৎসাহী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিল, যারা দলীয় ক্যাডার। তাদেরকে আমরা যে পোশাকে দেখেছি ওইটা হচ্ছে তার রূপক অর্থে, কিন্তু তার ভেতরটা ছিল এই দলের কর্মী হিসেবে, দলের একজন নেতা হিসেবে এই পারপাসগুলো সার্ভ করে এই গুমগুলোতে যুক্ত হওয়া। সো ওই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে যারা বিভিন্ন বাহিনীতে যুক্ত ছিল বা আদার অ্যাসোসিয়েটস যারা, তাদের বিচারটা যেন আমরা দ্রুত শুরু করি। জি, একটু এই প্রসঙ্গ ঘিরে মাহবুব কামাল, আপনার কাছে যদি একটি প্রশ্ন রাখতে চাই, যে যেই গুমের সংখ্যার কথা বলা হয়েছিল তদন্ত কমিশনের যে চূড়ান্ত তালিকা, সেখানে পূর্ণাঙ্গভাবে আসলে সংখ্যাটি প্রকাশ করা হয়নি, এবং যারা ভুক্তভোগী স্বজনদের যারা পরিবার, তারা বলছেন পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলে তারা আসলে স্বস্তি পেত। সেই ক্ষেত্রে কেন সেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হচ্ছে না? প্রকাশ করলে আসলে কার ক্ষতি বা না করলে কার লাভ, সেই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আসবো। একটি বিরতি নিয়ে ফিরছি। প্রযুক্তি বাংলাদেশের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশে। মাহবুব কামাল, বিরতির আগে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, গুমের যে সংখ্যা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ চূড়ান্ত তালিকায় পূর্ণাঙ্গ সংখ্যা প্রকাশ হয়নি, সেটি নিয়ে স্বজনরা, যারা গুম হওয়া স্বজনরা অভিযোগ তুলেছেন যে কেন সেটি করা হয়নি। যদি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হতো তারা স্বস্তি পেত। আসলে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করার পেছনের মূল কারণ কি? প্রকাশ করলে কার লাভ বা না করলে কার ক্ষতি? আচ্ছা, এটা একটু পরে আসতেছি। মামুন, এই যে আপনার মিডিয়া নিয়ে আপনি যেটা বললেন না, একটা মিসিং লিঙ্ক বোধহয় আছে, আমি বলি দেখি। সেটা হচ্ছে যে মিডিয়ার ইকোনমি এবং কালচারে একটা বড় পরিবর্তন আসছে। হ্যাঁ, সেটা হলো যে আগে কি ছিল, পাকিস্তানে আমাদের মিডিয়া কি ছিল, বা ইভেন এই আপনার লেট 90s পর্যন্ত অথবা লেট 80s পর্যন্ত, 70s পর্যন্ত কি ছিল, সেটা হচ্ছে যে মানে দেশ সেবা ছিল ব্রত, ফিনান্সটা ছিল মানে সেকেন্ডারি। হ্যাঁ, যেমন আমরা পাকিস্তান আমলে যখন ইত্তেফাকে গেছি কিংবা সংবাদে গেছি, দেখছি ভাঙা চেয়ার টেবিল এই সেই ইত্যাদি, হ্যাঁ এরকম। এবং যেমন ধর ইত্তেফাকের তোফাজ্জল হোসেন মানিক মিয়া এডিটর, কিংবা সংবাদের জাহামেদুল কবির, হ্যাঁ, এটা তাদের ইয়েটা ছিল যে এই দেশকে মানে কত টাকা আসলো। ফারাবি ভাই বলতো যে ঠান্ডা ভাত গরম বউ, এটা হলো সাংবাদিক, অর্থকরী থাকবে না, ইয়ে থাকবে না। এখনকার মিডিয়া হয়ে গেছে কি, ইট হ্যাজ বিকাম টোটালি কর্পোরেট বিজনেস। হ্যাঁ, এবং ম্যাক্সিমাম 90% মিডিয়া কিন্তু আপনার বিগ বিজনেস হাউসের কাছে দ্বারা পরিচালিত হচ্ছে, এবং তারা ডিক্লারেশন পাচ্ছে, তারা নিয়ন্ত্রণ করতেছে, এবং একটা কর্পোরেট অফিস হয়ে গেছে। এখন আপনি সংবাদপত্র অফিসের যে কালচার, সেই কালচারটা কিন্তু না, আপনি দেখবেন যে একটা কর্পোরেট কালচার সেখানে। হ্যাঁ, এক ধরনের নিয়মানুবর্তিতা, একদম মানে ব্যাংকে যেরকম হয় আর কি, আপনার কোনো দিকে তাকাইতে পারে, হ্যাঁ এতটা ইত্যাদি। কিন্তু সংবাদপত্র তো একটা এনভায়রনমেন্ট এরকম হবে, একটু ক্যাজুয়াল হবে, কিন্তু ওই ক্যাজুয়াল জিনিসটা আর পাওয়া যাচ্ছে না, এবং এখানে একটা বিজনেস আউটলুকটা ডোমিনেট করতেছে। হ্যাঁ, এবং যখন ডিক্লারেশন দেওয়া হচ্ছে, রিয়াল জার্নালিস্ট যারা, মানে একজন যিনি একটা পত্রিকা সম্পাদক হওয়ার জন্য উপযুক্ত, হ্যাঁ, সেইটা কিন্তু খুব কম দেখা হচ্ছে। বড় বড় বিজনেস হাউসগুলো তারা হয় টাকার বিনিময়ে অথবা ইনফ্লুয়েন্স করে ডিক্লারেশন নিচ্ছে এবং পত্রিকা চালাচ্ছে, এটা একটা বিজনেস হয়ে গেছে। এবং একটা কথা কিন্তু আছে, এটা মানে বড়টা ঠিক হচ্ছে কি না, যে না এটা বলবো না, মানে
বিগ বিজনেস হাউস না, মিডিয়া বলুন না, আমরা না মিডিয়া সেই পোষে বিষয়টি- মিডিয়া পোষে জি। এখান থেকে ধরেন না আমি কি বলতে চাচ্ছি না, যাই না, হোক এটা তো না, ইন্টারন্যাশনাল। আই মিন আই ক্যান গিভ ইউ এক্সাম্পল অফ জাপান, হ্যাঁ। যে প্রত্যেকটা মিডিয়া হাউস একটা বিগ বিজনেস হাউস মিডিয়াকে পুষে এই জন্য যেন তার পারপাস সার্ভ করে, অথবা তার পারপাস ব্যাহত না হলে না ওটা তো সেটাকে কাউন্টার করে। না না এইটা মানে উপমাটা আমি বলতেছি না মানে আচ্ছা, কি আচ্ছা। পোষে যাই হোক এটা একটু মানে ইট সাউন্ডস ভেরি অড আর কি যাই হোক এখন এই যে মানে জিনিসটা হয়ে আগে ছিল কি সেমি ভলেন্টারি সেমি বিজনেস, হ্যাঁ একেবারে বিজনেস ছিল তা না কিন্তু একটা স্বেচ্ছা প্রণোদিত একটা ইয়ে ছিল, এখন টোটালি ইটস বিজনেস কনসার্ন, হ্যাঁ ফলে এই কারণে মিডিয়া যারা মালিক তারা তাদের বিজনেস স্বার্থ দেখে আগে, হ্যাঁ এবং ধরেন যে তার গ্রুপ অফ কোম্পানি না, তার 10-12টা কোম্পানি আছে, এখন ওই কোম্পানির কি কোনো দুর্নীতি নাই, কিন্তু সেই দুর্নীতি কি তার পত্রিকা ছাপা হবে? অবশ্যই ছাপা হবে না। সে বরং করবে কি, তার যে প্রতিযোগী, তার যে প্রতিদ্বন্দ্বী যারা, তাদের বিজনেসের মানে দোষ ত্রুটি ধরবে এবং সেগুলি ইয়ে করবে, হ্যাঁ এটা এক ধরনের, তো এটা তো ঠিক না, হ্যাঁ এবং সরকার যাতে রুষ্ট না হয়, হ্যাঁ কারণ বিজনেসের একটা ব্যাপার আছে, বিজনেসের ব্যাপার যখনই থাকবে তখন আপনি তো সরকারকে গুড হিউমারে রাখতে চাইবেন, হ্যাঁ তো ফলে টোটালি একটা স্বাধীনভাবে এই মিডিয়াটা চলতেছে না, এটা খুব দুঃখজনক। যাই হোক এখন আপনি যেটা বললেন যে গুমের না, আচ্ছা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে অসুবিধাটা কি, আমি এটা জিনিস বুঝি না। যেমন ধরেন আপনার এই এই জাতিসংঘের যে জুলাই আন্দোলনের নিহতের যে সংখ্যা না 1500 না, জি। 1500, আমরা লিস্ট পাইছি কতজন, 800 সামথিং, তাহলে কেউ তো প্রশ্ন করতেই পারে যে 1500-র মধ্যে 800 কেন, বাকি 700 কোথায়, প্রশ্ন করতে পারে না? আচ্ছা তাইলে কি এই বাকি 700-কে ডিটেক্ট করা যাচ্ছে না? যদি তাই হয় তাইলে তো আপনি একটা ঘোষণা দিবেন যে জুলাই আন্দোলনে যারা যারা মারা গেছে ওদের আত্মীয় স্বজনরা এসে রিপোর্ট করেন, আর যেহেতু মানে নিহতদের জন্য একটা ফিনান্সিয়াল বেনিফিটের ব্যাপার আছে সেহেতু সবাই এসে বলবে যে আমার ভাই মারা গেছে বা আমার ছেলে মারা গেছে, আমার ভাতিজা মারা গেছে, বললেই তো জিনিসটা পূর্ণাঙ্গ হয়। এটা কেন হচ্ছে না? তাহলে ইজ দেয়ার এনি মিস্ট্রি, কোনো রহস্য কি আছে? খুব সোজা না এটা, যে আপনারা এসে রিপোর্ট করেন যে আপনাদের কার কে মারা গেছে, হ্যাঁ কিন্তু আমরা 1500-র কোনো তালিকা পাচ্ছি না, আমরা 800-র মধ্যে 800 কতজনের মধ্যে ঠেকে আছি, এটা কি কারণে বুঝি না। যাই হোক গুমের ব্যাপারে তো আপনি বলতেছেন যে যারা গুম হয়েছে তাদের আত্মীয় স্বজনরা বলতেছে যে পূর্ণাঙ্গ তালিকা কেন হচ্ছে না, তাহলে তো জিনিসটা আরও সোজা, তাই না? ওরা এসব রিপোর্ট করতেছে যে আমাদেরটা কেন এনলিস্টেড হচ্ছে না, এটা আরও সোজা না? তাহলে পূর্ণাঙ্গ তালিকা করতে অসুবিধাটা কি? মানে এই জিনিসগুলো না মানে আনএক্সপ্লেনেবল, এগুলো ব্যাখ্যা করা যায় না আসলে, হ্যাঁ খুব সিম্পল জিনিস, মানে এইটা কিন্তু মানে কোনো রকেট সায়েন্স না, ইট ইজ জাস্ট এ কমন সেন্স প্রপোজিশন, হ্যাঁ কমন সেন্সে এটার উত্তর পাওয়া যায় যে কেন একটা তালিকা হবে না, হ্যাঁ এটা মানে এমন কোনো কঠিন প্রশ্ন না যে এইটার উত্তর নেই। ডক্টর আব্দুল আল মামুন, স্বাধীন সাংবাদিকতা প্রসঙ্গে আপনার কাছে আবারও একটু আসতে চাই, সেটা হচ্ছে বিজেপি সভাপতি রেজওয়ানুল হক দুঃখ প্রকাশ করে বলেন বর্তমান সরকার যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা নতুন রাষ্ট্রের সংস্কারের কথা বলেন তারাও কাজটা করতে পারলেন না, অর্থাৎ স্বাধীন যে গণমাধ্যম সেটি নিয়ে কথা বলছেন, তারা গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করলেন কিন্তু সেই সংস্কার কমিশনের রিপোর্ট ফেলে রাখলেন, এটি নিয়ে কোনো কাজ করলেন না। এই ব্যর্থতা আসলে কেন, মূল কারণ কি মনে করছেন? নতুন বন্দোবস্তের আসলে ব্যর্থতা কেন? এই কমিশনের রিপোর্ট না, আর অন্যান্য কমিশনের রিপোর্ট ফেলে রেখেছেন, শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোকে সেটাকে সামনে আনা হলো, অর্থনীতি, পুলিশ, নারী বা যে কমিশনটার কথা আপনি বললেন সেগুলো আসলে অনেকগুলো অধ্যাদেশ দিয়ে করার চেষ্টা করা হয়েছে। আবার মাঝখানে আমরা দেখলাম যে টিআইবির যে রিপোর্টটা অনেকগুলো আমাদের মার প্যাচের গেড়াকলে পড়ে অনেকগুলো আসলে ওই সফলতার মুখ দেখেনি, আবার যেভাবে করা হয়েছে সেটা পারপাসও সার্ভ করেনি। কিন্তু খুবই দুঃখজনক, ওইটার প্রধান যিনি ছিলেন আমাদের কামাল ভাই প্রথম আলোর, উনিও নিজের একটা বক্তব্যে কদিন আগে দেখলাম যে বোধহয় কোনো একটা সেমিনারে একই কথা বলছেন যে এই জিনিসটা আমরা করলাম, কোনো কিছু প্রকাশিত হলো না। মানে প্রায়োরিটি জায়গাগুলো তো আসলে মোটা দাগে ঠিক করা যায়নি, এবং একটা ডে টু ডে বেসিস গভর্নমেন্ট রান করেছে। ঠিক যে উদ্দেশ্যে এত বড় স্বপ্ন আমাদের, এত বড় আকাঙ্ক্ষা, এবং
এত ওভারওয়েলমিং সাপোর্ট, সেই জায়গা থেকে না করতে পারাটা কিন্তু, আমি বলছি না যে বিএনপি সে করবে না, তারা বারবারই বলছে যে জুলাই সনদে তারা যেভাবে স্বাক্ষর করেছে সেটা বাস্তবায়ন করবে, কিন্তু এই ব্যর্থতা কিন্তু এই সরকারকে নিতে হবে। আরেকটা জিনিস দেখেন যে সরকার অনেক সময় কিন্তু বক্তব্যেও অনেক সময় এই সরকারও মিডিয়াকে একটু মনে হয় একটু মানে বিরাগ ভাজন মনে করেছে তাদের, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা সেটা এই মিডিয়া হোক। আমি এটা কারণে এই প্রসঙ্গ তুলেই যদি বলি, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন নির্বাচিত সরকার এলেও সব সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে হবে না। এই স্বাধীন সাংবাদিকতা নিয়েও তিনি কথা বলেছেন। এই সরকারও স্বাধীন সাংবাদিকতা আসলে নিশ্চিত করতে পারেনি, এমনটাও নানা মহল থেকে বিশ্লেষণ করা হচ্ছে। সেই ক্ষেত্রে এই সরকারও কি তাহলে চাচ্ছে না স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত হোক? আমি তো ওইটাই বললাম যে সেন্সিটিভিটিটা আরো এক্সপেক্ট করেছিলাম আমরা। আপনি সোশ্যাল মিডিয়া অনেক কিছু হবে, অনেক কিছু বলবে, কামাল ভাই যেটা বললো যে ওটাকে ফিল্টারিং হয় না, এডিটিং হয় না, কিন্তু আপনি দেখবেন যে নিউজ করার ক্ষেত্রেও কিন্তু ওই সেন্সিটিভিটিটা যতটুকু দেখানো দরকার তার চেয়ে বেশি দেখিয়েছে এই সরকার। আরেকটা জায়গা ইম্পর্টেন্ট দেখেন যে সরকারের বারবারই বলছে যে আপনারা সমালোচনা করেন, গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু এটা যে ফ্রেমওয়ার্ক তৈরি করে দেওয়া একটা, বা মিডিয়াগুলো যেহেতু যাচ্ছে তাইভাবে ব্যবহৃত হয়েছে এবং ব্যবহার করেছে, সেটা কিন্তু উচিত ছিল যে এটা একটা যেহেতু, এবং ওখানে কিন্তু জুলাই অভ্যুত্থানের একজন নায়কও যাকে বলা হচ্ছে তারই মন্ত্রণালয় ছিল। উনি তখন যখন মোটামুটি সময়, আমি মাহফুজ আমার স্টুডেন্ট, ওর প্রতি স্নেহ রেখেই বলছি যে মোটামুটি শেষের দিকে গিয়ে ও বললো যে আমাকে 4 মাস কাজ করতে দেওয়া হয়নি, কিন্তু তার আগেও কিন্তু একটা সময় ছিল, বা যদি অবজেক্টিভ নির্ধারণ করতো যে আমি এইটা, কারণ প্রথমত একটা সিস্টেম আছে না, আপনার মন্ত্রণালয় থেকে তো জিনিসটাকে সামনে আনতে হবে, ক্যাবিনেট মিটিংয়ে তুলতে হবে, যেহেতু পার্লামেন্ট নাই, অধ্যাদেশ জারি করতে গেলে ক্যাবিনেটে ডিবেট হতে হবে, তো সেটার জন্য কিন্তু আমি মনে করি যে মাহফুজকেও দায় নিতে হবে। আমি আগেই বললাম যে ওর প্রতি স্নেহ রেখেই বলছি, এবং সেই উদ্যোগটা কেন নেওয়া হলো না এটা সবচেয়ে দুঃখজনক। আমি বলছি না যে পলিটিক্যাল গভর্নমেন্ট পরে আসলে করবে না, বিএনপি 31 দফার মধ্যে আছে আসলে, এবং ডিফাইন করা আছে, কিন্তু এখন না করলে যেটা সুযোগ হারালাম, এই সুযোগটা হারানোর কথা এটা আমি বলছি না যে আর হবে না, কিন্তু একটা ভালো সুযোগ হারালাম যখন একটা সংস্কারমুখী সরকার আমরা মনে করেছিলাম। সংস্কার গ্রহণ করার ক্ষেত্রেও দলগুলো যেমন চাপে ছিল, সাধারণের যে ওভারওয়েলমিং সাপোর্ট সেটা ছিল, কিন্তু এরপরে পলিটিক্যাল গভর্নমেন্ট যে আকৃতিতে, আকারে, যে ভাষায় বা যে স্বপ্নের গণমাধ্যম চিন্তা করেছিলাম আমরা, সেটা যদি করে যেত বা কিছু সুপারিশ বাস্তবায়ন করতো, ইভেন আপনাদের মানে যে কথাটা উনি তুললেন তার পেছনে তো অন্যতম একটা কারণ পুয়ার স্যালারি। মিডিয়া হাউসের এখনো যে স্যালারি সেটা তো কম্পিটিটিভ না, এগুলো তো মানুষকে প্রলুব্ধ করে, ওই সেলফ সেন্টার, সেলফ এডিটেড যে ইস্যুগুলোকে আমরা বললাম, অন্তত সেটা নিয়ে যদি কাজ করতো তাহলেও কিন্তু একটা বড় অংশ আপনি নিবৃত্ত করতে পারতেন। জি নিশ্চয়ই। আমরা বিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরবো। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশে। ডক্টর আব্দুল আল মামুন, আপনার কাছে একটু আসতে চাই। দিল্লির প্রেস ক্লাবে আজ হাসান মাহমুদের সংবাদ সম্মেলন হওয়ার কথা, এমনটা গুঞ্জন শোনা যাচ্ছে। অর্থাৎ ভারতের রাজধানী দিল্লির জাতীয় প্রেস ক্লাবে শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন করতে চলেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র নেতা তথা বাংলাদেশের সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এই যে দিল্লির প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনে যে গুঞ্জন শোনা যাচ্ছে, সেটি কি ঘিরে নানা মহল থেকে নানা কথা বিশ্লেষণ চলছে। সবসময় সরকারের পক্ষ থেকে বলা হয় ভারতে কোনো ধরনের আওয়ামী সরকার, পতিত আওয়ামী সরকারের কোনো কার্যক্রম চালানো নিষিদ্ধ করা উচিত। সেই ক্ষেত্রে দিল্লিও অস্বীকার করেছে বেশ কিছু সময়। সে তো এই মুহূর্তে আপনি কি বলবেন, দিল্লির কি অবস্থা পরিবর্তন হলো? না, প্রথমত এটা কোনোভাবেই চাই না যে এরকম একজন ব্যক্তির কাছ থেকে এটা ফর্মাল প্লেসে গিয়ে এ ধরনের কনফারেন্স হোক। কেন ফর্মাল প্লেসে বললাম, এর আগে যত রকম অনলাইনে আমরা বিভিন্ন পোস্ট দেখেছি, বক্তব্য দেখেছি, ইউটিউবে দেখেছি, কিন্তু এটা যদি ঘটে থাকে, যে তিক্ততাটা তৈরি হয়েছে এবং বাংলাদেশের মানুষের প্রতি দীর্ঘদিনের ভারতের অবজ্ঞা এবং এ ধরনের শোষণের কারণে, রাজনৈতিক কারণে, অবশ্যই রাজনৈতিক শোষণ এবং অর্থনৈতিক শোষণ বোধ, সেটা যে অবস্থাটা তৈরি করেছে তাতে কিন্তু নতুন করে এই ঘটনাটা ঘি ঢালবে, এটা কোনোভাবেই কাম্য নয়। আরেকটা জিনিস দেখেন যে আমরা এটা কিন্তু ধারাবাহিকভাবে ঘটছে, এবং সম্প্রতি আপনি হাসিনার পুরাতন স্টোরি বাদ দিলাম, বা আপনি এই যে ভারতে পালিয়ে থাকে, এগুলো আমরা অনেক আলোচনা করেছি, সেটা আমি করতে চাই। একদম অতি সম্প্রতি আপনি যদি দেখেন যে মোস্তাফিজকে নিয়ে যে ঘটনাটা হলো, এবং এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এটা দুটো হিন্দুত্ববাদী সংগঠনের একেবারে যে চাহিদা সেটাকে সম্মান রেখে তারা এই কাজটা করলো, এবং এখন একটা জায়গায় যেটা বাংলাদেশ যে শক্ত স্ট্যান্ডটা নিয়েছে, সে কারণে এই সম্পর্কে আরও চিড় ধরছে, এবং এর পুরো দায়টা কিন্তু ভারতের, এবং বাংলাদেশ সবসময় রিয়াক্টিভ থেকেছে এই পুরোটা সময়। কোনো ধরনের কোনো এই প্রথমে কোনো স্টেপ নিয়েছে এরকম উদাহরণ নেই। আবার হাদির ঘটনায় আমরা দেখলাম যে বর্ডার থেকে পালিয়ে গেল ট্রাক, আমরা মাঝখানে শুনলাম যে সহায়তা করবে, বলা হচ্ছে যে পালিয়ে আসলে আমরা এটা
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী হ্যান্ড ওভার করে এটার কথা বলা হলো। আপনি এরপরে ভিসাটা দীর্ঘদিন তারা ভিসাকে নানানভাবে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমাদের এখানে পার্টিকুলারলি হেলথ ট্যুরিজমটা হলো আমাদের যে রেগুলার ট্যুরিজম বা আমাদের অনেকে আত্মীয়স্বজন আছে ভারতে, এই যোগাযোগটাও তারা বন্ধ করে রেখেছে। আর এটার মূলে যেটা আমি মনে করি যে থিওরিটিক্যাল এস্টাবলিশড ডক্ট্রিন, যে ভারত আসলে বাংলাদেশের মানুষের সাথে না, ভারত সবসময় বন্ধুত্ব করেছে একটি রাজনৈতিক দল যেটি নাম হচ্ছে আওয়ামী লীগের সাথে, এবং তার চূড়ান্ত রকম যে প্রেফারেন্স সেটা হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটছে। বা আমার মনে হয় 3টা না 4টা লেটার দেওয়া হচ্ছে, কারণ এক্স্যাক্টলি আমার মনে নেই, কয়েকটি লেটারও দেওয়া হচ্ছে হাসিনার বিষয়ে রায় হওয়ার পরে কোনো কিছু তোয়াক্কা করছে না। এবং সর্বশেষ 15 সেকেন্ড প্রবলেম আই হ্যাভ, যে যখন খালেদা জিয়ার জানা যায় ওই মৃত্যু হওয়ার পরে তার কারণের সঙ্গে দেখা করলেন, এটা আমার ধারণা ছিল যে সম্পর্কটা অন্যদিকে নিয়ে যাবে, কিন্তু মোস্তাফিজ সহ এই ঘটনাগুলো ঘটছে এটাতে বোঝা যায় বাংলাদেশের মানুষকে তখন তারা এই রেসপেক্টটা দিচ্ছে না বা ভবিষ্যতে বা দিবে না। জি মাহবুব কামাল, আপনার কাছে একটু আসতে চাই, আজকের প্রেক্ষাপটে সময় স্বল্পতা আছে, ছোট্ট করে জানতে চাই আজকের প্রেক্ষাপটে নিজের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে বা ফিরিয়ে আনতে মিডিয়ার কি কি চ্যালেঞ্জ রয়েছে, সেক্ষেত্রে আরেকটু জানতে চাই গতকালকে বেগম জিয়ার স্মরণে নাগরিক সমাজের যে শোক সভা অনুষ্ঠিত হয়েছে সেই বিষয়েও আপনার মতামত জানতে চাই। মিডিয়ার দ্রুত বলতে হবে আমাকে, সেটা হচ্ছে যে দেখেন মিডিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটার জন্য কেউই দায়ী না, সরকার না, কোনো পক্ষই না। এর বড় চ্যালেঞ্জটা হচ্ছে দি কান্ট্রি ইজ শার্পলি ডিভাইডেড ইন্টু 2 পার্টস। যেহেতু দেশ বিভক্ত হয়ে আছে, সুতরাং আপনি বায়াস রিপোর্ট করেন, বায়াস করেন, তাইলে কিন্তু তারপরও কিন্তু আপনি লিডারশিপ পাবেন। ওই যে যারা এগেনস্টে তারা ওটা কিনবে, হ্যাঁ, দেখি কি বলে। ফলে এই যে কান্ট্রি যে ডিভাইডেড, এইটা কিন্তু মিডিয়ার একটা বড় চ্যালেঞ্জ, হ্যাঁ। এবং যে কারণে মানে কি বলে যে রিডাররা বিভ্রান্ত হচ্ছে। যাই হোক, এখন মূল একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে যে আপনার মিডিয়া কর্মীদের যদি আপনি এমন একটা স্যালারির ব্যবস্থা করেন যেটা তারা লাইভলিহুড মেনটেন করে তারা সময় স্বল্পতা আছে, একটু এক মিনিট একটা গ্ল্যামার থাকে, তাইলে কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। তারা তো ইল পেইড, তাই না? তাহলে ফলে যেহেতু তারা ইল পেইড এবং তাদের লাইভলিহুড ঠিকমতো করতে পারে না, সুতরাং তারা একটা সরকারের সাথে সম্পর্ক রেখে একটা বাড়তি সুবিধা নিতে চায়। যাই আমরা এত সময় করলে তো হবে না। আচ্ছা, খালেদা জিয়া যেটা বলি, খালেদা জিয়াকে কিন্তু একদম এক্স্যাক্টলি তার বড় কন্ট্রিবিউশন কোনটা এইটা কিন্তু কেউ বলতেছে না। এটা খালেদা জিয়া ইজ নট কমপ্লিটলি পোর্ট্রেট, হ্যাঁ, হচ্ছে না। খালেদা জিয়ার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে যে নিয়ে আসা। কারণ বিএনপির ম্যানিফেস্টোতে ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম গভর্নমেন্ট, কিন্তু খালেদা জিয়া প্রেসিডেন্ট হলে উনি জিতবেন এটা জেনেও উনি পার্লামেন্টারি পদ্ধতিতে ফিরে আসছেন। এই পার্লামেন্টারি পদ্ধতিতে ফিরে আসার কারণে আমাদের যে ডেমোক্রেটিক প্রসেসটা এইটা আরো বেশি হয়েছে, হ্যাঁ, এটা তার বড় কন্ট্রিবিউশন। এটা ব্যাখ্যা করার দরকার ছিল, কিন্তু আমাদের সময় স্বল্পতা রয়েছে, তার জন্য দুঃখিত। আজ আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে পর্যন্ত বাংলাদেশের সময় দেওয়ার জন্য। শেষ করছি পর্যন্ত বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।